আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদের কাছে আবার চলে আসলাম। আজকে রান্না করব আমাদের যশোরে বিখ্যাত কুমড়ো বড়ি। এটা আপনার চাল কুমড়ো বতি হয়ে যায়, সেই চাল কুমড়া দিয়ে আর ডাল দিয়ে তৈরি করা হয়। অনেকে কচুও দেয়, আমি অবশ্য কচু দিয়ে কুমড়া দিয়ে ডাল দিয়ে একসাথে বড়ি বানিয়েছি। এটা আমি নিজের হাতে করছি। আজকে রান্না করব কুমড়া বড়ি দিয়ে লাউ। লাউ দিয়ে কুমড়া বড়ি অনেক মজা লাগে, কারণ ওটাও মিষ্টি ওটাও মিষ্টি। আমার তো কুমড়া বড়ি হলে বা আমার ছেলেদের কুমড়া বড়ি হলে মাছ লাগে না। আপনার এই কুমড়া বড়িটা প্রথমে আমি খালি খোলায় ভেজে নিয়েছি। যখন একটু লাল লাল হয়েছে সেই সময় আমি তেল দিয়েছি। তেলে এবার ভালোভাবে ভেজে নিচ্ছি এবং অপর চুলায় আমি অলরেডি লাউ কষায়ে ঢেকে রাখছি। এখন এই যে লাউর ভিতরে কুমড়া বড়িগুলো ঢেলে দিব। আমার কুমড়া বড়িতে একটু জাল বেশি লাগতেছে, যে কারণে আমি নোনাস করার সময়, আমাদের যশোরের ভাষায় তরকারি প্রথম চ্যাপ্টার কষানোকে নোনাস বলে, নোনাসের ভিতরে দিয়ে দিচ্ছি। আর অনেক বড়ি আছে অল্প জালে, মানে তরকারি নামানোর আগে দিতে হয়, আর অনেক বড়ি আছে আপনার বেশি জাল লাগে। তবে আমার মতে এবং মুরব্বিদের মতে যে বড়িতে বেশি জাল লাগে সেই বড়ি খেতে সবচেয়ে বেশি টেস্ট হয়। আমি কুমড়া বড়ি লাউর ভিতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। লাউর ভিতর এদিকে আবার পেঁয়াজ কলি ভাজি উঠিয়ে দিয়েছি অপর চুলায়। তেল দিয়ে পেঁয়াজ কলি ওতে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। এদিকে লাউটাও ঢেকে রাখলাম। আপনার দেখবেন 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠালাম, লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে। শুধু কাঁচা ঝাল দিয়ে আমি লাউটা তেল দিয়ে লবণ দিয়ে কষিয়ে তার ভিতরে কুমড়ো বড়ি দিয়েছিলাম। এখন ওর ভিতরে ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আদা চামচ জিরে গুঁড়ো দিব, তারপরে দিব আপনার পেঁয়াজ আর রসুন বাটা দিব। তার আগে অবশ্য আমি একটু পেঁয়াজ কলিটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কলি থেকে অনেকটা পানি বেরিয়ে গিয়েছে, এটা নাড়াচাড়া করে উপর নিচ করে দিচ্ছি। এক পাশে জাল বেশি লাগবে আর এক পাশে কম লাগবে। এখন আবার একটু লাউ নাড়াচাড়া দিলাম তার ভালোভাবে। এখন ওর ভিতরে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে ফেলেছি আমি। এখন পেঁয়াজ রসুন ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত তরকারিটা মিক্সড করে নিচ্ছি, নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার পেঁয়াজ কলিটা ভালোভাবে নাড়াচাড়া করব, খুব ভালোভাবে। ওর যা পানি বেরোনোর বেরিয়ে সেটা শুকিয়ে গেছে অলরেডি। এবার তেলে ভালো করে নাড়াচাড়া করব। আমি পেঁয়াজ কলি আপনার সাধারণত ঝাল দিয়ে ভাজি, পেঁয়াজ কলিতে আমি কখনো পেঁয়াজ দিই না, কারণ ওটা তো এমনিই পেঁয়াজ কলি, ওতে আরও পেঁয়াজ দিলে আরও মিষ্টি মিষ্টি লাগে। এবার একটু হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করবো যাতে হলুদটা সব জায়গায়, যেহেতু বেসকলি সিদ্ধ হয়ে গেছে, হলুদটা ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে না ভাজলে হলুদের একটা গন্ধ লাগবে। ভালোভাবে নাড়াচাড়া উলট পালট করে ভালোভাবে ভেজে পেঁয়াজকলিটি একটু কড়া করে ভাজলে অনেক সুন্দর লাগে। আর পেঁয়াজকলি ভাজাটা আমার খুব পছন্দের একটা খাবার। বিশেষ করে ভাজিটা, আমি রান্নাটা খাই না, রান্নাটা অনেক প্যাচ প্যাচ করে। এই জন্য আমি সাধারণত আমাদের বাসায় সবসময় পেঁয়াজকলিটা ভাজিই করি। ভালোভাবে কড়া করে একটু তেল বেশি দিয়ে ঝাল বেশি দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। আপনারা রান্না করে খাবেন, মানে ভাজি করে খাবেন। আবার আপনার লাউর ঢাকনাটা উঠায় লাউটা ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া উলট পালট করতে হবে যাতে তলায় লেগে না যায়। যেহেতু বড়িটায় বেশি জাল লাগতেছে সেহেতু বড়িটা আমি বারবারই ঢেকে দিচ্ছি। এদিকে পেঁয়াজকলিও ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। পেঁয়াজকলি ভাজতে গেলে আপনার তলায় কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য বারবার নাড়াচাড়া দিতে হবে। আমার একটু তেল কম হয়ে গেছে, এই জন্য আমি
আর একটু তেল দিচ্ছি। অবশ্য আরেকটা কথা, আমি সয়াবিন তেলের কোনো খাবার খাই না, আমি সরিষার তেলে রান্না করি সব। আপনারা যারা রেগুলার সয়াবিন তেল খান তারা অবশ্যই একটু সরিষার তেল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। সয়াবিন তেলের তুলনায় সরিষার তেলের খাবার অনেক টেস্টি হয়, অনেক টেস্টি হয়। অবশ্য যারা খান তারা অবশ্যই জানেন যে সরিষার তেলের খাবার অনেক টেস্টি, সয়াবিন তেলের খাবার অতটা টেস্টি হয় না। আর আপনি সয়াবিন তেল বেশি খেলে আপনার শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু সরিষার তেল শরীরের জন্য বেশি খাইলেও কোনো সমস্যা নেই। আর ঠান্ডার সময় আপনার সরিষার তেলের খাবার সেটা আপনার শরীরের জন্য অনেক ভালো। খুবই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখেন আপনারা বুঝতেই পারতেছেন কড়াইয়ের নিচে অনেকটা ধরা ধরা ভাব, খুবই ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, বারবার নেড়ে চেড়ে উলট। আর ভাজতে ভাজতে এক প্রকার অনেক কম হয়ে আসে, এক কড়াই পেঁয়াজ কলি একেবারে অল্প হয়ে গিয়েছে। খুব ভালোভাবে কড়া করে ভাজতে হবে, খুবই কড়া করে, মানে কালো কালো টাইপের চলে আসবে, সবুজ ভাবটা চলে যাবে, সেইভাবে পেঁয়াজ কলিটা ভাজতে হবে আপনার। এবার পেঁয়াজ কলিটা প্রায় হয়ে যাওয়ার মতন মানে হয়ে গেছে। যখন পেঁয়াজ কলি হয়ে যাবে তখন আপনারা দেখবেন তেল ছেড়ে দিবে। হ্যাঁ, যখন পেঁয়াজ কলি তেল ছেড়ে দেবে তখন বুঝবেন যে পেঁয়াজ কলি ভাজাটা হয়ে গিয়েছে। আমার পেঁয়াজ কলি ভাজাটা অলরেডি হয়ে গিয়েছে। আমি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাজিটা অনেকটা রং চেঞ্জ হয়ে গেছে। এবার আমার লাউ দেখার পালা। দেখেন ভালোভাবে আবার নাড়াচাড়া দিচ্ছি, আপনার লাউটা নাড়াচাড়া দিচ্ছি, ওলট পালট করে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ওর ভিতরে দিতে হবে হলুদ, পরিমাণ মতন হলুদ দিবেন, যে যেমন কালার পছন্দ করেন। হলুদ দিয়ে এবার ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে। তরকারি যত কষাবেন তরকারি তত টেস্ট লাগবে। আরেকটা কথা, লাউ আপনি যখন চুলার পাড়ে দেবেন লাউতে কোনো পানি দিবেন না। লাউর ভিতর থেকে যে পানিটা বের হয় ওই পানিটা যদি ভালোভাবে মানে শুকিয়ে নেন তাহলে লাউ খেতে অনেক টেস্ট হয়। কিন্তু লাউর ভিতর থেকে যে পানি বের হয় সেই পানি না শুকিয়ে পানি দিলে লাউ কখনো মজা হয় না। আমার কষানো হয়ে গেলে আমি লাউতে পরিমাণ মতন পানি দিয়েছি যে আমার বড়ি সিদ্ধ হবে সেইভাবে, আবার একটু ঝোলও থাকবে। লাস্টে আমি সরিষার গুঁড়া দিয়েছি। আমি প্রত্যেকটা তরকারিতে সরিষার বাটা খাই, কিন্তু আমি সরিষাটা গুঁড়া করে রাখছি। সেই সরিষা গুঁড়া দিয়ে আপনার ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত তরকারিতে যেটা মিক্সড অবশ্য সরিষা গুঁড়োটা লাস্টে ইউজ করবেন, কারণ সরিষা আগে ইউজ করলে আপনার তেতো হয়ে যায়। এবার কিছুটা টমেটো দিলাম। শীতকালে তো জানেন সব সবজিতেই টমেটো দিলে অনেক টেস্টি হয়। আমি টমেটো দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এই যে আমার পেঁয়াজ কলিটা আমি নামিয়ে নিয়েছি। দেখেন কতগুলো ছিল আর কতটুকু হয়ে গিয়েছে পেঁয়াজ কলি। এবার টমেটোটাও ঢাকনা উঠিয়ে ভালোভাবে আর একটু নাড়াচাড়া দিলাম। ঝোলের পরিমাণটা দেখতেছি, যেহেতু বড়ি দেওয়া, আপনার নামানোর পরে ঝোলটা অনেকটা বড়ি টেনে নেবে, এই জন্য ঝোলটা একটু বেশি রেখে আপনার নামাতে হবে। এদিকে আমি একটু লবণও চেক করে দেখলাম যে লবণ কেমন হয়েছে। মোটামুটি মোটামুটি হয়েছে, আমার মনে হয় একটু দেওয়া লাগবে। আমি আবার ঢাকনা ঢেকে দিলাম। এবার রান্না করব আপনার লাউর খোসা। আমি অবশ্য লাউ নিয়ে আসলে লাউর খোসা কখনো ফেলি না। লাউর খোসা আলুর মতন করে কুচিয়ে ওর ভিতরে আপনার আলু কুচিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝাল কড়া করে দিয়ে ভাজি করে, যে ফার্স্টে কড়াই বসালাম সেখানে তেল দিলাম পরিমাণ মতন যতটুকু লাগে। আর ভাজিতে তো জানেন একটু তেল বেশিই লাগে। এই যে লবণ দিলাম, তারপরে লবণটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। এবার
যে কুচানো লাউর খোসা, ঝাল, পেঁয়াজ এবং আপনার আলু একসাথে ধুয়ে রাখছিলাম, সেটা ওর ভিতরে দিলাম, দিয়ে লবণটা ভালো করে মাখিয়ে নিলাম। নাড়াচাড়া দিয়ে লবণটা সবজির গায়ে যে লাগে এমনভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে পুরো সবজিটা লবণে কাভার করে ফেলে। হ্যাঁ, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এবার উঠিয়ে নিয়েছি, দেখেন আমার সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করব তেলে, খুবই ভালোভাবে নাড়াচাড়া করব যাতে নিচে না লেগে যায়। আপনারা লাউর খোসা কেউ ফেলে দিবেন না। লাউর খোসা একবার আলুর মতন কুচিয়ে তাতে পেঁয়াজ এবং আলু দিয়ে ঝাল দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়, অনেক মজা হয়। তাও অবশ্য আমি এর ভিতরে লাউ তরকারিটা নামিয়ে ফেলছি, আপনাদেরকে দেখানো হয়নি। এবার ভালোভাবে আমি ভাজিটা নাড়াচাড়া করতেছি, ভালোভাবে নাড়াচাড়া করে করে আপনার যাতে তলায় না ধরে, ভাজিটা সব পাশে ঠিকঠাক তাপ লাগে এবং সব পাশে যাতে হয় সেইভাবেই ঠিকঠাক নাড়াচাড়া দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, খুবই ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। অনেকে হয়তো বা ভাববেন যে কি কৃপণ, লাউর খোসা ফেলে না দিয়ে লাউর খোসা ভাজি করে খাচ্ছে। যে এক খেয়েছে সে আর মজা জানে, আর যে খায়নি সে একবার করেই দেখেন লাউর খোসা খাইতে কত মজা। এবার হলুদটা দিয়ে দেবেন, সেদ্ধ হওয়ার পরে হলুদ দেবেন, সেদ্ধ হওয়ার আগে কখনোই কোনো কিছুতে হলুদ দিবেন না, তাহলে তরকারির সেদ্ধ হওয়াটা কম থাকে। আপনি এবার ভালোভাবে লাউর খোসা নাড়াচাড়া করব, হলুদটা যাতে সম্পূর্ণ লাউর খোসা ভাজিতে মিক্সড হয়। আবার ভালোভাবে যাতে দলা দলা না থাকে, কারণ ওটা মুখের ভিতরে পড়লে অনেক বিশ্রী একটা স্বাদ হলুদের। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সমস্ত তরকারিতে আমি হলুদটা মিক্সড করে নিলাম। এবার খুব ভালোভাবে একাধারে লাউর খোসাটা ভাজি করব ওলট পালট করে। লাউর খোসাটা অবশ্য খুব বেশি মানে ভাজতে হয় না, মানে যেরকম ভাজি ওরকম ভাজতে হয়, কিন্তু পেঁয়াজ কলিটা একটু ডিপ ভাজতে হয়, তাহলে ভালো লাগে। নাড়াচাড়া দিতেই আসি, ভাজি যতক্ষণ শেষ না হয় ততক্ষণ তো খুন্তি চালাতেই হয়। এই যে ভাজিতে কষ্ট বেশি, কিন্তু তরকারি করতে অতটা কষ্ট লাগে না। ভাজি একেবারে হাত মনে হয় সুপার সেফের মতন আপনার কাজ করে। দেখেন আপনারা মনে হয় বুঝতে পারতেছেন যে ভাজিটা অনেক একটা হয়ে আসছে, কারণ ভাজি হয়ে আসলে ভাজির গা দিয়ে আপনার তেল ছেড়ে দেয়। এই যে আমার রান্না কমপ্লিট। আজকে দুপুরের খাবার লাউ দিয়ে, টমেটো দিয়ে, কুমড়ো বড়ি, পেঁয়াজ কলি ভাজি এবং লাউর খোসা ভাজি। কেমন হলো খেয়ে জানাবো অবশ্য। তরকারির কালার দেখলেই বোঝা যায় যে খেতে কেমন হবে। এখন সবাইকে নিয়ে খাওয়া দাওয়া শুরু করব।